4-5টা হল অনুযায়ী এখানে যদি 2টা বা 3টা খেলার মাঠ থাকতো, 2-3টা পুকুর থাকতো, তাহলে এই গরমের মধ্যে আমরা একটু স্বস্তি পেতাম। একই রুমের মধ্যে 70 থেকে 80 জন মতো ক্লাস করি, কারণ জিনিসটা আসলে খুবই গরম লাগে। আশেপাশে ময়লা পড়ে আছে, প্লাস্টিকের ক্যান, তারপর চিপসের প্যাকেট, এগুলো যদি না থাকতো তাহলে আরো সুন্দর হতো আমাদের পরিবেশটা। অনেকগুলো পরিত্যক্ত জায়গা আছে, সেখানে চাইলেই গাছ লাগিয়ে তাপমাত্রাটা কিছুটা হলেও কমানো সম্ভব। যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সেটা স্কুল হোক আর ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক আর যাই হোক না কেন, এদের একটা বিল্ডিং কোড দরকার। যতই দিন যাচ্ছে ততই পাল্টে যাচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র। ক্যাম্পাসগুলোতে কমছে গাছগাছালি, খেলার মাঠ আর জলাশয়। নবনির্মিত বিশ্ববিদ্যালয়গুলোতে মনোযোগ দেওয়া হচ্ছে কেবলই অবকাঠামোতে। এর কি প্রভাব পড়ছে শিক্ষার্থীদের পড়াশোনায়, তাই জানাবো এখন সকালে। আর পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমি জেনেসিয়া বর্ণা। কৃষ্ণচূড়া হচ্ছে এমন একটা ফুল যেটা দেখলেই মন থেকে একটা প্রশান্তি আসে। কৃষ্ণচূড়া ফুলের যে রং, সেটা আসলে ক্যামেরার লেন্সে অনেক সুন্দরভাবে একটা নতুন প্রতিচ্ছবি তুলে ধরে। সূর্যের আলোটা যখন কৃষ্ণচূড়ার উপরে পড়ে জ্বলজ্বল করে, খুবই ভালো লাগে, অসাধারণ। রাজধানীর সড়কে সারি সারি কৃষ্ণচূড়া গ্রীষ্মকে করে তুলেছে নান্দনিক আর লাবণ্যময়। তীব্র গরমে পথিকের মনে অন্যরকম প্রশান্তি এনে দিচ্ছে রক্তিম পুষ্পরাজি। এখন সকালে এ নিয়েও থাকছে প্রতিবেদন, তবে শুরুতেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে জানাবো। দেশের পুরনো বিশ্ববিদ্যালয়গুলোতে আছে প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া। নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে গড়ে উঠেছে অসংখ্য সুউচ্চ ভবন এবং আধুনিক ক্লাসরুম। তবে সেখানে কতটা নজর দেওয়া হচ্ছে পরিবেশের দিকে? শিক্ষা দীক্ষায় উচ্চশিক্ষিত হলেও সেখানকার শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা, তাই জানাবেন শাহনুর সাকিব। এই যে লাল দালান, 100 বছর পেরিয়ে ঠায় দাঁড়িয়ে আছে, পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল নামে। এর প্রাকৃতিক পরিবেশ শিক্ষার্থীদের মানসিক বিকাশে রাখে অনেক ভূমিকা। এতে শ্রেণীকক্ষের দরজা জানালা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে গরমের সময় সহজেই বাতাস চলাচল করতে পারে। ক্লাস যখন শেষ হয় আমরা সুন্দর করে আমাদের এখানে এসে বসে থাকতে পারি, পুকুর পাড়ে কিংবা গাছের নিচে। এই যে মনোরম এই সবুজ যে পরিবেশটা, এটা একটা এক্সট্রা বেনিফিট আমাদেরকে প্রোভাইড করছে। একই বিশ্ববিদ্যালয়ের আরেক অংশে 2013 সালে নির্মাণ করা হয় সামাজিক বিজ্ঞান ভবন। অবকাঠামোগত বেশ আধুনিক হলেও নেই প্রকৃতির স্বাদ। দখল নিয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। ক্লাস চলাকালীন সময় যখন বিদ্যুৎ চলে যায়, তখন আসলে খুবই সাফোকেটেড অবস্থা তৈরি হয়। মানে আমাদের জানলাগুলো খুলে দিলে হয়তো অল্প কিছু বাতাস আসে, কিন্তু যখন আমরা একই রুমের মধ্যে 70 থেকে 80 জন মতো ক্লাস করি, তখন জিনিসটা আসলে খুবই গরম লাগে। আবাসিক হলের বেলায়ও একই চিত্র। বিংশ শতাব্দীর হলগুলোতে রয়েছে সবুজের ছোঁয়া, যেখানে ঠাঁই দেয় সবুজের ছায়া আর প্রশান্তি দেয় পুকুর। তবে একই জায়গায় 2000 সালের পর তৈরি কয়েকটি হলের চিত্র ভিন্ন। এক জায়গায় থাকা 4 হলে একসাথে থাকেন প্রায় 6 থেকে 7,000 ছাত্র। তাদের খেলাধুলার জন্য আছে মাত্র একটি মাঠ। 4-5টা হল অনুযায়ী এখানে যদি 2টা বা 3টা খেলার মাঠ থাকতো বা 2-3টা পুকুর থাকতো, তাহলে এই গরমের মধ্যে আমরা একটু স্বস্তি পেতাম। এ তো কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গল্প। জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চিত্রও প্রায় একই রকম। 753 একরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে কয়েকটি জলাশয়, খেলার মাঠ ও খোলা জায়গা। প্রত্যেকটি একাডেমিক ভবনই এমনভাবে বানানো হয়েছে যেখানে আলাদা করে শীতাতপ নিয়ন্ত্রণের খুব একটা প্রয়োজন হয় না। দেশ স্বাধীন হওয়ার মাত্র 1 বছর আগে দেশে উচ্চশিক্ষার জন্য তৈরি করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দেশের অন্যতম সুন্দর এই ক্যাম্পাসে গাছের ছায়ায় বসে ক্লাসের ফাঁকে মনের আনন্দে গান গায় শিক্ষার্থীরা। চারুকলা শিক্ষার্থী শুভ্রা বিশ্বাস প্রাকৃতিক সব দৃশ্য ফুটিয়ে তুলছেন তার পেন্সিলে। তবে অযত্ন অবহেলায় ক্যাম্পাস সৌন্দর্য হারাচ্ছে বলে আক্ষেপ শোনা গেল তার কণ্ঠে। আশেপাশে ময়লা পড়ে আছে, তারপর প্লাস্টিকের ক্যান, এগুলা, তারপর চিপসের প্যাকেট, এগুলা যদি না থাকতো তাহলে আরো সুন্দর হতো আমাদের পরিবেশটা। প্রতি শীতে অতিথি পাখির আগমন জাহাঙ্গীরনগরকে আরো বাড়তি শোভা দেয়। তবে নানা কারণে অতিথি পাখির আশাও কমে যাচ্ছে বলে জানালেন এই শিক্ষার্থী। অতিথি পাখিরা অবাধে বিচরণ করতে পারত, এখনো আসে, অনেক পরিমাণে আসে, কিন্তু পরিমাণটা হয়তো আগের তুলনায় কম। এটার কারণ হিসাবে হচ্ছে দর্শনার্থী বেশি।
এই ক্যাম্পাসে শুধু ভবন দিয়েই শেষ হয়নি, আছে নানা প্রকারের গাছ, প্রায় 35টি লেক ও বোটানিক্যাল গার্ডেন। আবহাওয়াও থাকে নাতিশীতোষ্ণ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্যমতে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 55টি। এর মধ্যে 13টি হয়েছে 2000 সালের আগে, আর বাকি 42টি হয়েছে একবিংশ শতাব্দীতে। নতুন প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়গুলোতে নজর দেওয়া হয়েছে শ্রেণীকক্ষের ভবন এবং অবকাঠামোগত দিকে, তবে নজর রাখা হয়নি খেলার মাঠ, জলাশয় কিংবা গাছের ছায়ায় বসে শিক্ষার্থীদের বিশ্রাম নেওয়ার জায়গাগুলোতে। এই যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ আমলের জগন্নাথ কলেজ থেকে 2005 সালে নাম পরিবর্তন করে হয়ে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের রূপ নিলেও পরিবর্তন হয় না এর ক্যাম্পাস। 7.5 একরের ক্যাম্পাসে দাঁড়িয়ে রয়েছে দুটি সুউচ্চ ভবন। একটি ভবনেই ক্লাস হয় কয়েকটি বিভাগের। রাস্তার পাশের এই ভবনটির জন্য ক্লাসরুমে মনোযোগ দিতে পারেন কি শিক্ষার্থীরা? এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন না। নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম বরিশাল বিশ্ববিদ্যালয়। 6 তলা মূল ভবনের সাথে আছে আরও কয়েকটি ভবন। বড় ক্যাম্পাসে আছে কিছু গাছ, তবে তা কি যথেষ্ট? অনেকটা বৃক্ষরোপণের এখনও দরকার। অনেকগুলো পরিত্যক্ত জায়গা আছে, সেইখানে চাইলেই গাছ লাগিয়ে বরিশালের তাপমাত্রাটা কিছুটা হলেও কমানো সম্ভব। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও দেখা গেছে প্রায় একই চিত্র। বিশ্ববিদ্যালয়ের পরিবেশের কথা মাথায় রেখে এলাকাভেদে আলাদা আলাদা নকশায় ও ভিন্ন পরিকল্পনায় ক্যাম্পাস তৈরির কথা বলছেন স্থপতিরা। বাংলাদেশে একটা কমন কোড, ন্যাশনাল বিল্ডিং কোড, এটা কোনো এলাকা ভিত্তিক কোড না। যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সেটা স্কুল হোক আর ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক আর যাই হোক না কেন, এদের একটা একটা বিল্ডিং কোড দরকার। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ শিক্ষার্থীদের মানসিক বিকাশে অনেক বেশি গুরুত্ব রাখে। তাই পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় নির্মাণের সময় পরিবেশগত দিকগুলো শিক্ষার সঙ্গে সমান গুরুত্ব দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। শাহনুর সাকিব, এখন, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে চলছে বিভিন্ন অবকাঠামো নির্মাণের কাজ, যাকে বলা হচ্ছে অধিকতর উন্নয়ন প্রকল্প। কিন্তু এই উন্নয়ন কাজকে অনেকেই অভিহিত করছেন খেয়াল খুশি প্রকল্প হিসেবে। অভিযোগ উঠেছে মহাপরিকল্পনা না মেনে ইচ্ছে মতো জায়গায় ভবন তৈরি করা হচ্ছে, কাটা হচ্ছে গাছপালা, ফলে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। বিস্তারিত হুমায়ুন কবিরের প্রতিবেদনে। সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, পদ্মবিল আর বিভিন্ন জীববৈচিত্র্যের সম্মিলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে দিয়েছে স্বতন্ত্র রূপ। এখানকার নির্মল পরিবেশ যে কারো হৃদয় শীতল করে। বিশ্ববিদ্যালয়টিতে 2018 সালে নেওয়া উন্নয়ন প্রকল্পের আওতায় শুরু হয় বেশ কিছু অবকাঠামো নির্মাণ। এতে এ পর্যন্ত কাটা পড়েছে প্রায় 850 গাছ। প্রকল্প শেষ করতে আরও প্রায় 2 শতাধিক গাছ কাটা পড়ার শঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের দাবি, কোনোরকম মাস্টার প্ল্যান ছাড়াই প্রকল্প বাস্তবায়ন করতে নির্বিচারে কাটা হচ্ছে গাছ, ভরাট হচ্ছে জলাশয়। এতে হুমকির মুখে পড়েছে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য। আমাদের এখানকার মূল আকর্ষণ পরিযায়ী পাখি, সেগুলো এখানে আসা কমিয়ে দিচ্ছে, আশেপাশের অঞ্চলগুলোতে চলে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের এখানকার যত জলাশয়গুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাস্টার প্ল্যান প্রণয়ন না করেই যেটা করা হচ্ছে, তাতে শুধু গাছ কাটাই পড়ছে, গাছ লাগানোর কোনো পরিকল্পনা আমরা দেখছি না, শুধু জায়গায় জায়গায় ভবন গজাচ্ছে। দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করেছি আমরা, মাস্টার প্ল্যান প্রণয়নের জন্য বারবার প্রশাসনকে চাপ দিয়েছি, কিন্তু তারপরে প্রশাসন আমাদের কথায় কোনোভাবে কর্ণপাত করেনি। বিশেষজ্ঞরা বলছেন, ক্যাম্পাসে নানা প্রজাতির পাখপাখালি ও বন্যপ্রাণীদের কথা বিবেচনা না করেই কাটা হচ্ছে গাছ। এতে একদিকে বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতির উপর বিরূপ প্রভাব পড়ছে, অন্যদিকে ধীরে ধীরে সবুজে ঘেরা বিশ্ববিদ্যালয়টি রূপান্তরিত হচ্ছে ইট পাথরের জঞ্জালে। আমাদের পরিকল্পনায় আমাদের গাছপালাগুলা এবং এখানে বন্যপ্রাণী যেগুলি থাকে তাদের আবাসস্থল, তাদের চলাচলের জায়গাগুলি সংরক্ষণ করে আমরা উন্নয়ন করতে ব্যর্থ হয়েছি। যেটি একটি গবেষণামূলক বিশ্ববিদ্যালয় হবে, যেখানে ছেলেপেলেরা প্রকৃতির সাথে বড় হবে, প্রকৃতির মননে বিজ্ঞান চর্চা করবে, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, সব নিয়ম মেনে মাস্টার প্ল্যান করেই চলছে উন্নয়ন কাজ। এমনকি সিন্ডিকেট সভাসহ বিভিন্ন দপ্তরের অনুমোদন নিয়েই চলছে বিশাল এই কর্মযজ্ঞ। মাস্টার প্ল্যান রিভিউ কমিটি হয়েছে, সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত। বুয়েটকে এই কাজটি করার জন্য দায়িত্ব দেওয়া হয়, তারা সেই কাজটি সম্পন্ন করেন। শিক্ষা মন্ত্রণালয় তথা পরিকল্পনা কমিশন
এবং এটাকে উপস্থাপন করি এবং মাস্টার প্ল্যান ফিজিবিলিটি স্টাডি সহই এটা অনুমোদিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 22টি অবকাঠামো নির্মাণের জন্য 1445 কোটি টাকা ব্যয়ে অধিকতর উন্নয়ন প্রকল্প নামের একটি প্রকল্প হাতে নেওয়া হয়, যার আওতায় শিক্ষার্থীদের জন্য হল, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আবাসিক ভবন, স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ সহ 12টি স্থাপনা নির্মাণের কাজ চলমান, যেগুলোর বেশ কোটির প্রয়োজনীয়তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এভাবেই একের পর এক বন উজাড় করে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন। বিশ্ববিদ্যালয়টির ছাত্র শিক্ষকরা বলছেন, যথাযথ মাস্টার প্ল্যান প্রণয়নের মাধ্যমে ভবন নির্মাণ করা হলে বেঁচে যাবে সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য। হুমায়ুন কবির, এখন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অবকাঠামোগত উন্নয়নের কল্যাণে সবুজ, সুন্দর ও আধুনিক নাগরিক সুবিধা সম্পন্ন শহরে রূপ নিয়েছে রাজশাহী। এরই মধ্যে প্রশস্ত সড়ক ও দৃষ্টিনন্দন সড়ক বাতি স্থাপনের মাধ্যমে দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। এর ধারাবাহিকতায় এবার নান্দনিক নকশার 10টি ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে রাশিক। এর মধ্যে 6টির নির্মাণ কাজ শেষের দিকে। রাহানুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাসুমা আক্তার। বর্ধিত চঞ্চলে শহর ধীরে ধীরে বড় হচ্ছে। বিগত 1.5 যুগে অবকাঠামো আর নাগরিক সুবিধায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এখানে। সবুজ, সুন্দর, প্রশস্ত সড়ক ও দৃষ্টিনন্দন সড়কবাতি বদলে দিয়েছে এ নগরীর চিত্র। একই সাথে বেড়েছে আবাসন আর নগরে স্থায়ী বাসিন্দার সংখ্যা। সড়কে বাড়ছে চলাচল, ঘটছে দুর্ঘটনা। তাই যাতায়াত সুবিধা এবং সড়ক দুর্ঘটনা রোধে নগরীর 10টি জনগুরুত্বপূর্ণ পয়েন্টে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সুনিপুণ কারুকার্য ও নান্দনিক ডিজাইনের এসব দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 51 কোটি টাকা। 10টি ব্রিজের মধ্যে 6টির কাজ প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু চলাচলের জন্য উন্মুক্ত করার অপেক্ষা। 6টি দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে নগরীর লক্ষ্মীপুর মিন্টু চত্বর, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সামনে, তালাইমারি রুয়েটের সামনে, বিনোদপুর মোড়, অগ্রণী স্কুলের সামনে ও নগরীর নওদাপাড়ায়। ব্রিজগুলো নির্মাণের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন নগরীর সাধারণ মানুষ। অনেক স্টুডেন্ট আছে যারা রোড এভাবে পার হতে পারে না, যে তার জন্য যারা হলো এভাবে সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা করে। সাধারণ মানুষ যখন চলাফেরা করে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। যখন ফুটওভারে চলাচল করবে সেই ক্ষেত্রে দুর্ঘটনা অনেক অংশে কমে যাবে। যদিও এখনো চালু হয়নি এবং সব জায়গাতে কাজ কমপ্লিট হয় নাই, আমার ধারণা এটা একটা ভালো উদ্যোগ। জনস্বার্থে আরও কয়েকটি পয়েন্টে ফুটওভার ব্রিজের ডিজাইন নিয়ে নতুন কিছু পরিকল্পনার কথা জানান সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। 60 থেকে 70% কাজ হয়ে গেছে। এগুলির আমরা কানেকশন দিব। কানেকশন দিয়ে প্রথমে আমরা অগ্রণী স্কুল এবং বিনোদপুর আর হামিদুল্লাহ স্কুল এবং কলেজিয়েট স্কুল এগুলোর আমরা হয়তো আগামী আর 1.5-2 মাস এবং ঈদের পরে আমরা এগুলো উদ্বোধনীতে যাব কয়েকটি। তবে নগরীর এই 10টি পয়েন্টের বাইরে আলুপট্টি মোড়, বর্ণালী মোড় ও ভদ্রা মোড়ের মতো আরও কিছু জনগুরুত্বপূর্ণ পয়েন্টে এই ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি নগরবাসীর। নগরীতে যতগুলো বড় বাজেটের প্রকল্প বাস্তবায়ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন, তার মধ্যে এই ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ অন্যতম একটি। তাই এ সকল অবকাঠামো নির্মাণের পাশাপাশি তা ব্যবহারে জনসাধারণকে সচেতন করা প্রয়োজন বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। মাসুমা আক্তার, এখন, রাজশাহী। গ্রীষ্মের প্রখর রোদের সবটুকু উত্তাপ গায়ে মেখে সবুজ চিরল পাতার মাঝে ফুটেছে রক্তিম পুষ্পরাজি। দূর থেকে দেখলে মনে হয় যেন আগুন জ্বলছে। নাম তার কৃষ্ণচূড়া। অপরূপ সৌন্দর্যের ডালি সাজিয়ে দৃষ্টিনন্দন হয়ে সড়কে ঠায় দাঁড়িয়ে আছে সারিবদ্ধ কৃষ্ণচূড়া। খামছড়া জ্যৈষ্ঠে তাপপ্রবাহে ওষ্ঠাগত পথিকের মনে কৃষ্ণচূড়ার ছায়া এনে দিচ্ছে অন্যরকম এক প্রশান্তি। তপ্ত রোদে চোখ জোড়ানো আর মন ভরানো এই স্বস্তি মিলছে পথের কিনারে। আহাদ আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন তানজিলা খানমে। কত নিবিড়ভাবে ফুটে আছে কৃষ্ণ, বৃক্ষের চূড়ায় উঠে। ঝড়েতে পড়েছে কত ফুল, কত পাপড়ি। বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠে কৃষ্ণচূড়া এখনো অপেক্ষায়।
কেউ একজন আসবেন, মুগ্ধতা ছড়াবে তার চোখে। যদি না ছড়ায় মুগ্ধতার আলো, তবে মন ভেঙে যাবে গুলমোহরের, যাকে চিনি কৃষ্ণচূড়া বলে। গ্রীষ্মের দাবদাহের শীতল খণ্ড হয়ে নেমে আসে এই প্রশান্তির আগুন রং। ডালে ডালে চোখ ধাঁধানো কৃষ্ণচূড়া তার সৌন্দর্যে বিমোহিত করে কাছে টেনে নেয় নগরবাসীকে। প্রখর রোদে পোড়া পিঠ আর আগুনের কুণ্ডে শেখা হাতের মাঝে কৃষ্ণচূড়ার আগমন প্রাণ দিয়েছে এই প্রকৃতিতে। ঠিক যেভাবে কবি নজরুল লিখেছিলেন, কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভুলাতে আসি গন্ধেয় বর্ণে। প্রকৃতির এই রুক্ষ শুষ্ক মৌসুমে কৃষ্ণচূড়া আসে মানব মনকে শীতল পরশ বোলাতে, ক্লান্তি দূর করে নব উদ্যমে জাগিয়ে তুলতে। রক্তিম কৃষ্ণচূড়ার রঙের সাথে প্রেমের এই যে সমন্বয়, তার সমার্থক আর কি বা হতে পারে? কৃষ্ণচূড়া ফুলের সাথে একটা কেমন যেন মনের একটা টান, রঙের একটা টান। এমনিতে আমি লাল রং খুব পছন্দ করি, যার জন্য আজকে লাল ড্রেস পরে আসছি। আর কৃষ্ণচূড়া আমার আগে থেকে খুব পছন্দ, প্রকৃতির সাথে মিশে যায়। সূর্যের আলোটা যখন কৃষ্ণচূড়ার উপরে পড়ে জল জল করে, খুবই ভালো লাগে, অসাধারণ। আজকে যখন ওই দিক থেকে আসছিলাম, মানে এত ঝলমলে রোদ ছিল, মানে কৃষ্ণচূড়ার উপরে জাস্ট রোদের আলোটা পড়ছে, মানে চকচক করছে একদম। শহর ঢেকে আছে লাল শামিয়ানায়। রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে শুরু করে মানিক মে এভিনিউ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাতের ঝিলে সারি সারি কৃষ্ণচূড়া নগরীর গ্রীষ্মকে করে তুলেছে আরো নান্দনিক ও লাবণ্যময়। গাছে গাছে যেন আগুন রাঙা কৃষ্ণচূড়ার সাজানো দীপ্তি। কৃষ্ণচূড়া হচ্ছে এমন একটা ফুল যেটা দেখলেই মন থেকে একটা প্রশান্তি আসে। কৃষ্ণচূড়া ফুলের যে রং, সেটা আসলে ক্যামেরার লেন্সে অনেক সুন্দরভাবে একটা নতুন প্রতিচ্ছবি তুলে ধরে, যার কারণে আমরা বারবার ছুটে আসি এই কৃষ্ণচূড়া ফুল দেখার জন্য। পূর্ব আফ্রিকার মাদাগাস্কার থেকে কার বাহন হয়ে এসেছিল, পাখির ঠোঁটে নাকি বণিকের মুঠোবন্দী হয়ে? যেভাবেই আসা হোক, এই অঞ্চলের মানুষের সঙ্গে প্রেম ও দ্রোহের সম্পর্কে জট বাঁধে কৃষ্ণের চূড়ায়। তুমি তো দিয়েছিলে মরে কৃষ্ণচূড়া ফুল, আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর। গানের সুরে, কবিতার ছন্দে এভাবেই কৃষ্ণচূড়ার কথা সারা বছর জুড়ে বলা হলেও গ্রীষ্মের তপ্ত রোদেই কেবল দেখা মেলে রক্তিম এই আলোর। বৃক্ষনিধনের এই নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চূড়া তার আগুন ছড়া রূপ রং দিয়ে প্রতিনিয়ত শীতল করে যাচ্ছে পবন। তবে আর কিছুদিন পরেই সময় হবে তার বিদায় নেবার। তাই শেষবেলায় ভিনদেশে একটি গাছ হয়েও এদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব তৈরি হয়েছে কৃষ্ণচূড়ার, তাই সেই আলোতে বারবার চোখ বুলিয়ে নিচ্ছেন পথিকেরা। রোদ্দুর এই দুপুরে আলিঙ্গনে বেঁধে রাখছেন নয়নাভিরাম নান্দনিক সৌন্দর্যের এই কৃষ্ণচূড়াকে। তানজিলা খান মিম, এখন ঢাকা। নিয়ন্ত্রণে আসছে না আলুর বাজার। উত্তোলন মৌসুমের 24 থেকে 28 টাকার প্রতি কেজি আলু হিমাগার সহ ব্যবসায়ীদের কয়েক হাজার বদল হয়ে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। ব্যবসায়ীদের দাবি, বিদ্যুৎ খরচ বাড়ায় হিমাগার মালিকরা ভাড়া বাড়িয়েছেন। এছাড়া পরিবহন, শ্রমিক, হাট ইজারার খরচ বাড়ার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। সাইফুল ইসলাম সাগরের ক্যামেরায় মাজেদুর রহমানের প্রতিবেদন। গেল ফেব্রুয়ারিতে আলু উত্তোলন ও সংরক্ষণের সময় বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে জাত ভেদে 24 থেকে 28 টাকা। এখন সে আলু বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। আলুর দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, কেজি প্রতি 2 টাকা হিমাগারের খরচ, পরিবহন ও অন্যান্য ব্যয় বাড়ায় বাজারে আলুর দামে প্রভাব পড়েছে। কেজিকে 22 থেকে 23 টাকা খরচা, 28 থেকে 30 টাকা বেচা কেনা হয়েছে। সময় স্টোরের কথা বলছি না, কিন্তু আমি এখানে মাঠের কথা বলছি। 30 টাকা কেজি কিনছে, এর সঙ্গে খরচা আছে, আর কেরিং খরচা আছে 2 টাকা কেজি, তারপরে হচ্ছে কোলেস্ট্রল ভাড়া আছে 60 টাকা কেজি, এই মিলে প্রায় 40 টাকা কেজি, 39 টাকা কেজি আমাদের অলরেডি পত্তা পড়ে গেছে। 31 টাকা আলু কেনা 8 টাকা খরচা, 39 টাকা পড়ছে। এখন ক্যারিং করে যদি আপনি গাড়ি লোড বেছেন 42 টাকা হয়ে যায়, আরও 1 টাকা খরচা যায়, 1 টাকা 1.5 টাকা কেজি ইনকাম। কোলেস্ট্রলের ভরা বাড়াতে এই জিনিসটা আলুর উপরই দামটা বাড়িয়ে চলে যাবে, সাধারণ মানুষের কিনে খাওয়ার কষ্ট হয়ে যাবে। গত বছর ভাড়া ছিল 250 টাকা,
আর এবারে 370 টাকা ভাড়া। কোলেস্ট্রলের দাম যদি বেশি বাড়ার কারণেই তো বস্তার উপর দাম বেশি পড়া লাগছে, তাছাড়া তো আমাকে পড়তে হচ্ছে না। দফায় দফায় বিদ্যুতের দাম বাড়াসহ হিমাগারের জন্য আমদানিকৃত গ্যাস ও যন্ত্রপাতির দাম বৃদ্ধি পাওয়ায় হিমাগারের খরচ বেড়েছে। তাই আলু সংরক্ষণ খরচও বাড়ানো হয়েছে বলে জানান হিমাগার মালিকরা। তবে ব্যবসায়ীরা কেজিতে 2 টাকা বাড়ানোর প্রতিবাদ করছেন। এ নিয়ে কয়েকটি হিমাগারে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বাড়তি ভাড়ার কারণে আলু উত্তোলন বন্ধ রয়েছে কয়েকটি হিমাগারে। আমাদের কোল্ড স্টোরেজে যে ম্যাটেরিয়ালস আছে, অ্যামোনিয়া গ্যাস, তারপরে আপনার কম্প্রেসার অয়েল, আদার্স আরও কিছু কিছু মেশিনারি পার্টস, এগুলোর বাজার অনেক বেশি। পার বস্তা 350 টাকা। গত বছর এই ভাড়াটা ছিল আসলে 320 টাকা। এখন এই বছর শুরুতে জানুয়ারি মাসে বিদ্যুৎ বিল বৃদ্ধি হয়েছে এবং লেবার বিল, আনুষঙ্গিক অন্যান্য খরচ সব কিছুই বৃদ্ধি পাওয়ার জন্যই মালিকরা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন থেকে এই ভাড়াটা নির্ধারণ করা হয়েছে। কোল্ড স্টোরের ভাড়া 350 টাকা করে আদায় করছিল। আদায় করার পরে কিছুদিন এই কোল্ড স্টোর পার্টিরা 350 টাকা ভাড়া দিবে না, এই নিয়ে ওনারা মানববন্ধন করছে। এই নিয়ে ওনারা টিউন অফিসেও দরখাস্ত করছে, ভাড়া কমানোর আবেদন জানাইছে। দেশে উদ্বৃত্ত আলুর উৎপাদনের কথা বলা হলেও চলতি বছরে 1 মাস আগ থেকে হিমাগার থেকে আলু উত্তোলন হচ্ছে। এর কারণ কি? উত্তরে বাজারে কৃষক এবং ব্যবসায়ীদের বেশি দাম পাওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। দাবি করেন এতে কোনো সংকট তৈরি হবে না। যেহেতু চাষি এখন এই মৌসুমে দাম ভালো পাচ্ছে, এখন দেখবেন আপনি বাজারে একটু দাম বাড়তির দিকে, মেইনলি এই জন্য কোল্ড স্টোরেজগুলো থেকে আলু রিলিজ করতেছে তারা। যারা চাষি পর্যায়ে রাখছিলেন এরা দাম বেশি পাওয়ার কারণে এখন বের করে বিক্রি করতেছে। আলু ক্রাইসিস হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমাদের বাংলাদেশের যে আলুর দরকার এর চেয়ে বেশি আমাদের উদ্বৃত্ত হয়। বগুড়া এবং জয়পুরহাটে 61 হিমাগারে আলু সংরক্ষণ করা হয়েছে 5,18,000 টন। কৃষিতে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়া সহ হিমাগার খরচ এবং পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় হাটবাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 50 টাকারও অধিক দরে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন উৎপাদন খরচে ভর্তুকি বাড়ানো না গেলে কখনোই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বগুড়ার হিমাগার থেকে মাজেদুর রহমান এখন। সবজি চাষে বদলে গেছে মেহেরপুর পুলিশ লাইনের চারপাশ। একসময় যে এই জমি জঙ্গলে ভরা ছিল সেখানে এখন ফলছে নানা ধরনের সবজি। এতে একদিকে যেমন পুলিশ সদস্যদের নিরাপদ পুষ্টি চাহিদা মিটছে, অন্যদিকে সুরক্ষিত থাকছে পরিবেশ। মুজাহিদ আল মুন্নার প্রতিবেদন। 2023 সালের 12 মে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দেন আহসান খান। এখানে আসার পর থেকে পুলিশ লাইনের পরিত্যক্ত জমিতে সবজি চাষের উদ্যোগ নেন তিনি। গত 1 বছরেই পাল্টে গেছে মেহেরপুর পুলিশ লাইনের চারপাশ। একসময় যে জমি জঙ্গলে ঘেরা ছিল এখন সেখানেই আবাদ হচ্ছে বেগুন, লাল শাক, পুঁই শাক, পেঁপে, মরিচ, ঢেঁড়স, বরবটি সহ প্রায় 12 থেকে 15 রকমের সবজি, যা তৈরি হচ্ছে বালাইনাশক ছাড়াই। রাসায়নিক সার মুক্ত এবং জৈব সার দ্বারা আমরা এগুলো উৎপাদন করছি। আমাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সবজি রয়েছে, বেগুন, মরিচ, এছাড়াও বরবটি দেখছেন, তরমুজ আছে। এই সবজিগুলোর মাধ্যমে আমরা পুলিশ লাইনের ম্যাচের সবজিগুলো দেওয়ার ফলে আমাদের এখানকার যে পুলিশ সদস্যগুলো আছে তারা পুষ্টি সমৃদ্ধ খাবার পাচ্ছে। সবজি খায়, ম্যাচে খায় পুলিশ সদস্যরা, অনেকে খেয়ে এটা খুবই আত্মতৃপ্ত এবং খুবই আনন্দিত। আমরা 11 রকমের শাক এবং আমাদের এখানে বেগুন, টমেটো, তারপরে কাঁচামরিচ, ঢেঁড়স, আমাদের গ্রীষ্মকালীন বাঁধাকপি আছে, আমাদের শশা আছে, তারপরে চিচিঙ্গা আছে, ঝিঙ্গে আছে এবং আমাদের বটবটি আছে। আর পাশে আপনাদের পেছনে এই যে একটা বড় বাগান আছে, এটা পেঁপে বাগান, এটা আমাদের দেশি পেঁপে, আমার 200-র মতো পেঁপে গাছ আছে। এই উদ্যোগের ফলে একদিকে যেমন পরিবেশ সুন্দর থাকছে, অন্যদিকে নিরাপদ সবজি খাওয়ার ফলে শারীরিক সুস্থতা নিশ্চিত হচ্ছে। পরিত্যক্ত সব জমিকে চাষের আওতায় আনার কথা জানান পুলিশ সুপার। সফলতা দেখছি এবং এটি যাতে আরও ছড়িয়ে যেতে পারে। পুলিশের যে সমস্ত জায়গায়, পতিত জায়গায় পড়ে রয়েছে সেখানে আমরা চাষাবাদের যোগ্য করে তুলব, যাতে আমরা অন্যের জন্য এটি অনুকরণীয় হতে পারে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনাবাদি জমিতে সবজি চাষ বাড়াতে নানা কার্যক্রম চলছে বলে জানায় কৃষি বিভাগ। সরকারিভাবে বীজ, সার এবং কিছু ঘেরা বেড়া দিয়ে আমরা এগুলো উৎসাহ করছি এবং প্রত্যেকটা আগে এসছে। সেই সাথে আমরা মনে করি যে সরকারি যে অফিসগুলো আছে সেগুলোতে যদি কোনো অনাবাদি জমি পড়ে থাকে সেগুলোতেও আমরা এই উদ্যোগটা নেওয়ার চেষ্টা করছি।
পরিত্যক্ত জমিতে নিরাপদ সবজি চাষ বাড়লে একদিকে যেমন পরিবেশ সুরক্ষিত থাকবে, অন্যদিকে সবজি চাহিদা মিটবে স্থানীয়দের। এখন মেহেরপুর। সিলেটে বেশিরভাগ সবজির দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে টমেটো, শসা, বেগুনের দাম। বিস্তারিত জানাতে নগরীর সোভানীঘাট এলাকার পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি, বাজারে সবজির দর দাম কেমন একটু জানতে চাই। বর্ণা, শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে সিলেটের সোভানীঘাট এলাকার কাঁচা বাজারে, এবং এখানে যে দামের চিত্র যদি আমি জানাই, এটা কিন্তু সপ্তাহ ব্যবধানে কিন্তু প্রতিনিয়ত একটু করে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ উঠানামা করছে। এবং আজকে তো ছুটির দিনে যে কারণে ছুটির দিনে কিন্তু এখানের যে পাইকারি যারা বিক্রেতারা আছেন তারা কিন্তু বেশ দ্রুতই কিন্তু তাদের কাজ সেরে ফেলেছেন, এবং যারা আড়তদাররা আছেন আড়তদাররা এখানে সবজি সরবরাহ করে তারা চলে গিয়েছেন। এবং এখানে আমরা যেটা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখন গ্রীষ্মকালীন সবজির যে প্রতুলতা সেটা একটু বেশি বলা চলে, এবং টমেটো 60 টাকায় বিক্রি হচ্ছে, দেশি টমেটো 50 টাকায় বিক্রি হচ্ছে, এবং ঝিঙ্গা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, যেটার দাম একটু কমেছে, এবং করলা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, যেটার দাম একটু কমেছে। ঢেঁড়সের দাম প্রায় 10 টাকার মতো কমেছে, যেটা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়। ধনিয়া পাতা বিক্রি হচ্ছে 165 টাকায়, এবং সপ্তাহ ব্যবধানে আলু বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকায়, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা ভারতীয় পেঁয়াজ, যেটা 70 থেকে 75 টাকায় দেশিটা বিক্রি হচ্ছে, এবং লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, যেটা একটু কম আছে এখন, এবং গাজর বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, যেটা এখন বাড়তি আছে, এবং বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। মরিচের ঝাঁজ একটু বেশি, কারণ 180 টাকায় কিন্তু এখন বাড়তি দামে বিক্রি হচ্ছে বাজারে। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 15 টাকা, যেটা একটু কমেছে, এবং লেবু কিছুটা দাম কমেছে, যেটা আগে 8 থেকে 60 টাকা ছিল সেটা এখন 5 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং লাল শাক আটি প্রতি বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা। চিচিঙ্গা বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, যেটা একটু কমেছে, এবং কাঁচকলা যেটা আছে সেটা হালি প্রতি বিক্রি হচ্ছে 35 টাকা, এবং পুঁই শাক বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। এবং এখানে যারা ব্যবসায়ীরা আছেন, যারা পাইকারি ব্যবসায়ীরা আছেন, তারা বলছেন যে দাম কিছুটা বাড়তে পারে সপ্তাহখানেক ব্যবধানের মধ্যে, এবং সেই আশঙ্কাটা তারা করছেন। তবে খুচরা পর্যায়ে যারা বলছেন তারা বলছেন যে দামের যে উঠানামা আছে বা পরিবর্তন আছে সেটার সাথে তারা মানিয়ে নিতে সক্ষম বলা চলে, এবং খুচরা পর্যায়ে যারা বিক্রেতারা আছেন তারা কিন্তু বলেন যে যে দামটা রয়েছে, যে বাড়তি দামটা আছে যে সবজিগুলোর, সেগুলো কিন্তু 3 থেকে 4 ধাপে কিন্তু বেড়ে গিয়ে যে ছোট ছোট ভ্রাম্যমাণ দোকান, ভ্রাম্যমাণ ভ্যান যেগুলো রয়েছে, ভ্রাম্যমাণ বাজার যেগুলো রয়েছে সেগুলোতে গিয়ে বেড়ে যায়, এবং শেষে গিয়ে যারা ভোক্তা পর্যায়ে আছে তারা বেশ অসন্তুষ্টিতে পড়েন, এবং তারা বলেন যে এই যে পাইকারি বাজার থেকে খুচরা বাজার থেকে ভ্রাম্যমাণ বাজার, সেখানে গিয়ে দামগুলো বেড়ে যায়, যার কারণে তাদের কিনতে একরকম হিমশিম খেতেই হয়। তো বলা চলে যে এই সপ্তাহখানেক ব্যবধানে আরও দাম বাড়তে পারে, তবে এখন পর্যন্ত দাম নিয়ন্ত্রণে আছে। তো এই ছিল আমার কাছে সোভানীঘাট এলাকার কাঁচা বাজার থেকে সর্বশেষ বর্ণনা। সবজির বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন রাকিবুল রাফি। এদিকে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘু চাপে উদ্বিগ্ন বরগুনার জেলে পল্লীর পরিবারগুলো। এ বিষয়ে আরও জানাতে বরগুনার প্রমত্তা পায়রার পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিহাদ মাহমুদ। জিহাদ, বরগুনায় এই মুহূর্তে পরিবেশ কেমন দেখছেন এবং উপকূলের জেলেরা দুর্যোগ মোকাবেলায় কতটুকু প্রস্তুত জানতে চাই। মে মাস আসলেই উপকূলের জেলেরা, বিশেষ করে বরগুনার যে প্রান্তিক পর্যায়ে জেলেরা রয়েছে, তারা কিন্তু বেশ উদ্বিগ্ন থাকেন, তাদের পরিবারগুলো বেশ চিন্তায় থাকেন। কেননা এই মে মাসে অতীতেও আমরা দেখেছি যে বড় বড় কয়েকটি ঘূর্ণিঝড় কিন্তু আঘাত এনেছিল উপকূলের উপর, এবং তাতে কিন্তু জেলে পরিবারের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছিল। আপনাকে জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরের সৃষ্ট যে লঘুচাপটি সেটি গতকালই সুস্পষ্ট হয়েছে, এবং এটি ক্রমই ঘনীভূত হচ্ছে, এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে এটি ঘনীভূত হওয়ার কারণও রয়েছে, যে অনুকূল পরিবেশ ঘনীভূত হওয়ার সেটি কিন্তু বিরাজ করছে, এবং এই ঘনীভূত হয়ে যে নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া, একে কিন্তু সাইক্লোজেনেসিস বলে, যেটি ওয়ার্ম সি সারফেস টেম্পারেচারের উপর নির্ভর করে, যেটি বর্তমানে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগরে যদি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তাহলে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তবে বর্তমানে সেই বঙ্গোপসাগরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এর ফলে কিন্তু যেই সুস্পষ্ট লঘুচাপ
লঘুচাপটি আজকে কিংবা রাতের মধ্যেই কিন্তু এটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং এটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে আগামী 26 কিংবা 27 তারিখ বাংলাদেশের দক্ষিণ উপকূল কিংবা পশ্চিমবঙ্গের উপর আঘাত হানতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন। তবে এখানকার যে জেলেরা রয়েছে তারা কিন্তু বর্তমানে অধিকাংশ জেলে, সমুদ্রগামী জেলে, মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা থাকায় তারা কিন্তু সমুদ্রে যাচ্ছে না, নদীতে মাছ শিকার করছেন। সেক্ষেত্রে বলা যায় যে এবার ঘূর্ণিঝড় যদি আসেও তাহলে জেলেরা কিছুটা চিন্তামুক্ত থাকবেন, কেননা সাগরে জেলেদের সংখ্যা নেই এবং যদিও থেকে থাকে সেটা লুকিয়ে তারা মাছ শিকার করতে গিয়েছেন। তাদের সতর্ক করারও দরকার আছে বলে এখানকার যে সচেতন মহল আছেন তারা আমাদের জানিয়েছেন। আর নদীর তীরে যে জেলেরা রয়েছেন তারা কিন্তু বাড়িতেই আছেন এবং এই প্রমাত্তা পায়রা কিংবা বিষখালী কিংবা বলেশ্বর নদীতে যারা মাছ শিকার করেন তারা কিন্তু নদী যখন উত্তাল হয় তখন তারা তীরে ফিরে আসেন। সেক্ষেত্রে বলা যায় যে এই যদি ঘূর্ণিঝড় আসে তাহলে জেলে পরিবারগুলোর তেমন বেশি উদ্বিগ্ন হওয়ার মানে প্রয়োজন নেই। তারা যেহেতু উপকূলের কাছাকাছি আছেন সুতরাং তারা কিন্তু কিছুটা চিন্তামুক্তই আছেন এবং এদিকে প্রশাসনের তরফ থেকে এই ঘূর্ণিঝড় মোকাবিলায় সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আমাদের জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ বর্ণনা। বরগুনা থেকে যুক্ত ছিলেন জিয়াদ মাহমুদ। নরসিংদীতে 5 বছরে পশু উৎপাদন বেড়েছে প্রায় 4 গুণ আর খামারে বেড়েছে প্রায় 1.5 গুণের বেশি। তবে চলতি বছর জেলার চাহিদার চেয়ে প্রায় 18,000 পশু বেশি উৎপাদন হয়েছে। প্রাণী সম্পদ বিভাগ বলছে চাহিদার চেয়ে বেশি উৎপাদন হওয়ায় এবার বাণিজ্য হবে প্রায় 400 কোটি টাকার। কাউসার আহমেদের তোলা ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন। নরসিংদীর চিনিশপুর এলাকার সিরাজুল ইসলাম কাজ করেন একটি গরুর খামারে। এ দিয়েই ঘুরে তার জীবিকার চাকা। ঈদ ঘনিয়ে আসায় পশুর বাড়তি যত্নে ব্যস্ততা বেড়েছে তার। সিরাজুলের মতো জেলার প্রায় 8,000 খামারে কাজ করছে 50,000-এর বেশি শ্রমিক। এসব খামারে কুরবানির ঈদ ঘিরে দৈনিক মজুরি ভিত্তিতে বেড়েছে মৌসুমি শ্রমিক। নতুন করে কর্মসংস্থানের সুযোগ হয়েছে কয়েক হাজার মানুষের। যারা নাকি আমাদের মতন কৃষি কাজ করে, গরু, গৃহপালিত পশু লালন পালন করে, তাদের জন্য একটা কর্মসংস্থান। বেতন মোটামুটি ভালোই, যেখানে যেখানে যত গরু পরিশ্রম ওই হিসাবে বেতন হয় 24,000 বা 25,000 হয়। প্রাণী সম্পদ বিভাগের হিসাব মতে জেলায় 5 বছরে খামারের সংখ্যা বেড়েছে 1.5 গুণের বেশি। একই সঙ্গে 4 গুণ বেড়েছে উৎপাদন। তবে খামারের সংখ্যা বাড়লেও গোখাদ্য সহ সবকিছুর দাম বাড়ায় তাদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। একদিকে বাড়তি উৎপাদন খরচ, অন্যদিকে পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই পথে গরু আসা নিয়ে দুশ্চিন্তা। সব মিলিয়ে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় দিন কাটছে খামারিদের। লেবার খরচা দাম লাগে দৈনিক হিসেবে 700-800 টাকা, কিন্তু সেই হিসাবে গিয়া গরু পাইলে কিন্তু দেখতে আমরা লাভবান না। গ্রামের যে মানুষগুলি আছে সবাই তো আশা থাকি যে ইন্ডিয়াতে গরুগুলি আইলে তো মনে করেন যে গ্রামের মানুষের ক্ষতি হয়। বাইরের গরু দাম কম, ব্যাপারীরা আনে মনে করেন 5-10 টাকা লাভ পায় বেচালায়। বাইরের গরু, দেশি গরু তো আর লাভ করেন না। প্রাণী সম্পদ বিভাগ বলছে পর্যাপ্ত নজরদারি ও প্রশিক্ষণের কারণে বাড়ছে পশু উৎপাদন। এবার স্থানীয় চাহিদা মিটিয়ে 17,732টি পশু জেলার বাইরে পাঠানো সম্ভব। এবার অবৈধ পথে বিদেশ থেকে গরু ঢোকার কোনো সুযোগ নেই বলেও জানান প্রাণী সম্পদের কর্মকর্তারা। প্রতিনিয়ত খামারিদের পাশে থাকে এবং খোঁজখবর নিয়ে থাকে। আমরা উদ্যোগ নিয়েছি যেন খামারিরা যেন কোনোভাবেই এই সমস্ত ক্ষতিকর ঔষধ, স্টেরয়েড, হরমোন যেন তারা ব্যবহার করতে না পারে, সেই লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং অবশ্যই সেটাকে শক্তভাবে প্রতিহত করার চেষ্টা করব। চলতি বছর নরসিংদীতে 77,936টি কোরবানির পশু চাহিদা রয়েছে আর মোট উৎপাদিত পশুর পরিমাণ 96,668টি, যার বাজার মূল্য 400 কোটি টাকারও বেশি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। প্রায় 65% মুসলিম ধর্মাবলম্বীর দেশ মালয়েশিয়ায় বিভিন্ন খামারে প্রস্তুত করা হয়েছে নানা প্রজাতির পশু। ঈদকে ঘিরে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন খামারেও পশুর বাড়তি যত্ন নেওয়া হচ্ছে। চাহিদা বিবেচনায় গরু আমদানি করা হয়েছে পার্শ্ববর্তী দেশ থেকেও। এসব খামারে কাজের সুযোগ হয়েছে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশি সহ বিদেশি কর্মীদের। শাহরিয়ার তারেকের প্রতিবেদনে বিস্তারিত। ঘনিয়ে আসছে ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এদিনে পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলিমরা। মালয়েশিয়ায় কোরবানির এই চাহিদা মেটাতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন খামারগুলোতেও লালন পালন করা হচ্ছে নানা প্রজাতির পশু। ঈদকে সামনে রেখে খামারগুলিতে পশুর সরবরাহ যেমন বেড়েছে তেমনি নেওয়া হচ্ছে বাড়তি যত্ন।
কুয়ালালামপুর ঘেঁষা গোমবাক শহরের বাংলাদেশি এই খামারে প্রস্তুত করা হয়েছে গরু, ছাগল, ভেড়া ও মহিষ। অন্যান্য ব্যবসায়ের পাশাপাশি খামার ব্যবসায়েও বিনিয়োগের সম্ভাবনা আছে দেশটিতে। গত বছরের মতো এবারও লাভবান হওয়ার প্রত্যাশা করছেন প্রবাসী উদ্যোক্তারা। লাভ সীমিত কিন্তু খরচটা বেশি, ঠিক আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ঈদ উপলক্ষে আমরা গরু এই জায়গায় নতুন আসছে, কিছু আমাদের পালা গরু আছে। অন্যান্য বছরে তো এই বছর একটু দাম বেশি ব্যস্ত হইব। মালয়েশিয়ায় সাধারণত কোরবানির পশু বেচাকেনা হয় খামারগুলিতেই। তাছাড়া পশু জবাই থেকে শুরু করে মাংস কেটে নেওয়ার সুযোগও থাকে খামারেই। ফলে ঈদের দিনে কর্মী চাহিদা বাড়ে কয়েক গুণ। এতে বাড়তি আয়ের সুযোগ পান প্রবাসী কর্মীরা। বাংলাদেশিরা শুধু যে কাজ করে তা না, এখানে দেখেন আমাদের ফার্মে অনেক আমরা বাংলাদেশিরা বিনিয়োগ করেছি। এখানে অনেক বাংলাদেশিরা কাজ করে। আমরা দেখা যাচ্ছে এখন আস্তে আস্তে আমরা যে বাংলাদেশি কমিউনিটিটা আছে এখানে বিনিয়োগ করছি, আস্তে আস্তে এক সময় একটা ভালো শক্ত অবস্থানে যাওয়ার সম্ভাবনা আমি কামনা করতে পারছি। দেশটির খামারিরা যাতে ন্যায্য মূল্য পায় সেজন্য সীমান্ত দিয়ে পশুর অনুপ্রবেশ বন্ধে সীমান্ত নিয়ন্ত্রণকারী সংস্থাকে অনুরোধ জানিয়েছেন দেশটির কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রী। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। সমৃদ্ধ বাংলাদেশকে তুলে ধরতে কাতারে শুরু হয়েছে 3 দিনব্যাপী বাংলাদেশ ট্রেড ফেয়ার। প্রবাসীরা মনে করছেন কাতার সহ মধ্যপ্রাচ্যে তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে এই ধরনের আয়োজন। সহকর্মী আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবিতে বিস্তারিত। বাংলাদেশ ও কাতারের মধ্যে 50 বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন উপলক্ষে রাজধানী দোহায় শুরু হয়েছে 3 দিনব্যাপী বাংলাদেশ ট্রেড ফেয়ার। মেলায় আবাসন, তৈরি পোশাক, পাট, ব্যাংকিং, খাদ্যপণ্য, কৃষি, পর্যটন খাতের বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে অংশ নিয়েছেন কাতার ও বাংলাদেশের 30টিরও বেশি প্রতিষ্ঠান। এই ট্রেড ফেয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাতার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি মনে করছেন এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের এগিয়ে যাওয়াকে আরও ভালোভাবে তুলে ধরা যাবে কাতারের কাছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের সুযোগও দেখছেন রাষ্ট্রদূত। কাতারে আমাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বাস করেন, যাদের নাকি যথেষ্ট বাইং ক্যাপাসিটি আছে। তারা যেমন কাতারে বিনিয়োগ করছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, এবং আমরা মনে করি যে কাতারের সাথে সাথে তারা কিন্তু বাংলাদেশেও তাদের মাতৃভূমিতেও বিনিয়োগ করতে পারেন। মেলায় বিশেষ মূল্যছাড় ও কিস্তিতে রেডি ফ্ল্যাট কেনার সুযোগ দিয়েছেন আবাসন প্রতিষ্ঠানগুলো। দেশটির প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের আহ্বান জানান আয়োজকরা। বাংলাদেশ প্রবাসী এখানে যারা আছেন তারা এখানে এসে তাদের রাইট ডিসিশন নিতে পারবেন, তারা কোথায় ইনভেস্ট করবেন, এবং এই ইনভেস্টমেন্টের কারণে বাংলাদেশে একটা রেমিটেন্স যাবে, যেটা বাংলাদেশের প্রবাসী আয়ে অনেক ধরনের একটা সুযোগ তৈরি করবে। এই ফেয়ার উপলক্ষে আমরা কিছু কাতার প্রবাসী যারা তাদের জন্য আমরা কিছু চমৎকার অফার নিয়ে আসছি। সেটা যেমন হতে পারে, আমাদের এখানে নিয়ে আসছি আমাদের 3টা ল্যান্ড প্রজেক্ট নিয়ে আসছি, একটা হোটেল প্রজেক্ট নিয়ে আসছি। এই প্রথম আমরাই আসলে প্রবাসীদের সুবিধার্থে রেডি প্লট কিস্তিতে দেওয়ার মানে সুযোগটা নিয়ে এসেছি, যেটা আসলে কখনো একটা ইম্পসিবল জিনিস ছিল আমাদের দেশের জন্য। ট্রেড ফেয়ারের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক ব্র্যান্ডিংয়ের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাজার ধরার লক্ষ্য বাংলাদেশি ব্যবসায়ীদের। আমরা চাচ্ছি যে ডিরেক্ট মিডল ইস্টের মার্কেটটা ধরতে, এখানে যেন কোনো ভায়া না থাকে, সেজন্য মূলত এখানে আসা। এবং ইউরোপ স্ট্যান্ডার্ড যত প্রকার সার্টিফিকেট দরকার সেগুলো আমাদের এখানে আছে, যেটা আমি বলতে পারবো যে এখানে মিডল ইস্টের যে মার্কেটটা সেটা তারা সেম স্ট্যান্ডার্ড সেম কোয়ালিটির গুডস তারা পাবে। ট্রেড ফেয়ারে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বহুমুখী ব্যবসায়িক সম্ভাবনা ও বিভিন্ন খাতে বিনিয়োগের উপর সেমিনার ও বিজনেস টক আয়োজন করা হবে। বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ছড়িয়ে দিতে মেলায় বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। জাহানারা ভুঁইয়া, এখন। অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার দায়ে ফিফার বেশ কয়েকজন কর্মকর্তার আগের দেওয়া শাস্তির মাত্রা আরও বাড়ালো ফিফা। শাস্তির আওতায় এলেন ফেডারেশনের নির্বাচিত সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদি। দায়িত্বে অবহেলার কারণে তাকে গুনতে হবে প্রায় 13 লাখ টাকার জরিমানা, আর 3 বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি প্রায় 25 লাখ টাকা জরিমানা করা হয়েছে ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে। সানিম মৃধার প্রতিবেদন। দুর্নীতি, অনিয়ম, সমালোচনা পিছু ছাড়ছে না বাফুফের। এবার ফিফার শাস্তির বিরুদ্ধে আপিল করে সংস্থাটির বেশ কয়েকজন কর্মকর্তা রেহাই তো পেলেনই না, উল্টো বাড়ল মাত্রা। দুর্নীতি অনিয়ম নিয়ে প্রথম অভিযোগ ওঠে গেল বছর।
2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত 4টি খাতে ফিফার ফান্ডের অর্থ অপব্যবহার করেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, যেখানে আবাসিক ক্যাম্প ও জাতীয় ফুটবল দলের জন্য ক্রীড়া সামগ্রী কেনার সিদ্ধান্ত নেয় বাফুফে। এই কেনাকাটার দরপত্র জমা দেয় 3 প্রতিষ্ঠান। মূলত 3 প্রতিষ্ঠান হলো এর মালিক ছিলেন একই। প্রায় 32 লাখ টাকার পণ্য কেনার এই অনুমতি দেন সোহাগ। এছাড়া প্রায় 15 লাখ টাকায় 400 ফুটবল, 21 লাখের বেশি টাকায় বিমানের টিকিট ও 1.5 লাখ টাকায় ঘাস কাটার মেশিন কিনতে দরপত্রেরও অনুমতি দেন বাফুফের সাবেক এই কর্তা। এরপর 2020 সাল থেকে ফিফা এর তদন্ত শুরু করে। দীর্ঘ 3 বছর পর তদন্ত শেষে গেল বছর বাফুফের এসব কেনাকাটায় অনিয়ম খুঁজে পায় ফিফা। সোহাগের মাধ্যমে এসব কেনাকাটার দরপত্র অনুমোদন পেলে তাকে শাস্তির আওতায় আনে ফিফা। সোহাগ ছাড়াও শাস্তি পান সাবেক অর্থ বিভাগের আবু হোসাইন ও সাবেক অপারেশনস ম্যানেজার মিজানুর রহমান। ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদককে 2 বছরের নিষিদ্ধের পাশাপাশি 10,000 সুইস ফ্রাঁ জরিমানা করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সে সময় এই রায়ের বিরুদ্ধে আপিল করেন সোহাগ। এই আপিলে তার শাস্তি না কমে উল্টো বেড়েছে। আর এবার শুধু সোহাগই নন, শাস্তির আওতায় এলেন বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদিও। মূলত ফিফার আর্টিকেল 14 ভেঙেছেন বাফুফের শীর্ষ এই কর্তা। তার দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে ফিফা। তবে তাকে কোনো ধরনের নিষেধাজ্ঞা না দিয়ে 10,000 সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। একই সাথে ফিফার আর্টিকেল 14, 16, 25 ধারা ভাঙার দায়ে সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সাবেক অর্থ বিভাগের প্রধান আবু হোসাইন ও সাবেক অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানকে আর্থিক জরিমানা সহ বিভিন্ন মেয়াদে শাস্তি বাড়িয়েছে ফিফা। বাফুফের সাবেক এই 3 কর্মকর্তার সততা, সাধারণ দায়িত্ব ও অসত্য তথ্য দেওয়ার দায়ে সোহাগকে 3 বছরের নিষিদ্ধের পাশাপাশি 20,000 সুইস ফ্রাঁ জরিমানা করে ফিফা। আর বাকি দুজনকে 2 বছরের জন্য বহিষ্কার ও 10,000 সুইস ফ্রাঁ জরিমানা গুনতে হবে। বাফুফের স্টোর অফিসার ইমরুল হাসান শরীফকে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। সানিম রিধা, এখন, ঢাকা। এবার নারীদের ডিপিএলেও শিরোপা জিততে চায় ঢাকা আমাহনী। কোটি টাকা ব্যয়ে দলে রয়েছে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। তবে প্রিমিয়ার লিগের আসরে খুব বেশি প্রতিযোগিতা নেই জানিয়ে ক্লাব কর্তারা বলেন, এখনও সুযোগ সুবিধায় পিছিয়ে দেশের নারী ক্রিকেট। দরকার পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার। বিস্তারিত জানাচ্ছেন তাসওয়ার নাফি। ঢাকায় ক্লাব ক্রিকেটের সর্বোচ্চ শিরোপাজয়ী দল আবাহনী। পুরুষ ক্রিকেটের সাফল্য বারবার ধরা দিলেও নারীদের বেলাতে নেই বলার মতো কোনো সাফল্য। ডিপিএলে অংশ নেয়া 10 দলের বেশিরভাগই অর্থ ব্যয় নেই তেমন কোনো সামর্থ্য। হাতে গোনা 3-4টি দল আর্থিকভাবে স্বাবলম্বী হলেও পারিশ্রমিকের বেলায় এখনও ভালো অবস্থানে নেই নারী ক্রিকেটাররা। ডিপিএল শিরোপার অন্যতম দাবিদার ঐতিহ্যবাহী আবাহনী। এবারও দল গঠনে বাজেট ধরা হয়েছে কোটি টাকা। স্কোয়াডে আছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক বেশ কিছু ক্রিকেটারও। তাই শিরোপা জয়ের চাপটা বেশ ভালোভাবে অনুভব করে ধানমন্ডির ক্লাবটি। তবে ক্লাবটিতে খেলতে পেরে ক্রিকেটারদের এসেছে আর্থিক সচ্ছলতা। এই জায়গা থেকে তো একটু লাকি মনে হয় যে হাতে গোনা 2-3টা টিম অনেক ভালো টিম করে, যে ওরাই একটু টাকা ইনভেস্ট করে আর আমরা সেই টিমগুলোতেই খেলার সুযোগ পাওয়া। স্পন্সর কম মেয়েদের, আমাদের স্পন্সর নাই, যার কারণে অনেক টিম আছে যারা ভালো টিম করে না। আবাহনী টিম তো একটা হচ্ছে ব্র্যান্ড, অনেক আগের একটা ক্লাব। সো ভাইয়ারা অনেক ভালো করছে, এবার চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার লিগে। তো আমাদেরও টার্গেট আছে যেন আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারি। দেশের নারী ক্রিকেটের এই সময়ে এসে ক্লাবগুলোর চিন্তা ভাবনা এসেছে পরিবর্তন। পরিমাণে কম হলেও আগের তুলনায় অর্থ ব্যয়ের প্রতি আগ্রহ বেড়েছে অনেক ক্লাবের, কিন্তু এখনও তা সন্তোষজনক নয় বলেই জানায় আবাহনীর এই কর্তা। মেয়েদের ক্রিকেটে এখনও আগের থেকে অনেক আপগ্রেড। আমি মনে করি এখনও পিছিয়ে আছে মেয়েদের ক্রিকেটটা। আমাদের টার্গেট চ্যাম্পিয়নশিপ, তা বাজেট এবার অনেক লাস্ট ইয়ার থেকে এবার বাজেটটা বেশি। মুষ্টি কয়েক ক্লাব ছাড়া বাকি ক্লাবরা তো ওই মানের টিম করে না। যখন কম্পিটিশনটা যত বাড়তে থাকবো তখন আরও এটা ডিমান্ড বাড়বে। আর এইবার টাকা বাড়ার কারণ লক্ষ্য আরেকটা আছে, আপনি পুলটা যখন আপনি ওপেন করে দিচ্ছে তো এই জন্য ওদের ডিমান্ডটা আরও বেড়ে গেছে। নারীদের সর্বোচ্চ লিগের মান নিয়ে সবসময় চলে বিতর্ক। পর্যাপ্ত ক্রিকেটার নেই পাইপলাইনে, নেই ক্রিকেটের প্রতি মেয়েদের আগ্রহ সৃষ্টির চেষ্টা, তাই প্রতিযোগীর সংখ্যাও কম। তবু আবাহনীর প্রধান লক্ষ্য ছেলেদের পর মেয়েদের ডিপিএলও ঘরে তোলা। আবাহনী কিন্তু
ফাইন্যান্সে দের ইজ নো প্রবলেম, ফেসিলিটিসে নো প্রবলেম। 4টা টিমে কিন্তু টাকা পয়সা, অন্য জায়গার ভিতরে তো টাকা পয়সা দিতে, ক্লাবে কি করবে, কোথা থেকে পয়সা দেবে? সো আপনি যদি কাউন্সিলরে থাকেন তাহলে কিন্তু তারা একজন আনতে পারে, ওই কাউন্সিলরের ওই স্পন্সরের আশাতে তারা কিন্তু পয়সা দেবে ক্লাবগুলোতে। প্রিমিয়ার লিগ চলা অবস্থায় মেয়েদের আবাসন ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুর দায়িত্বই থাকে ক্লাবগুলোর উপর। সেই ব্যবস্থা নিয়ে রয়েছে নানা অভিযোগ। এছাড়া সংশ্লিষ্টরা বলছেন নারী ক্রিকেটকে এগিয়ে নিতেও দরকার পৃষ্ঠপোষকতা আর সমান সুযোগ সুবিধা। তাসওয়ান নাফি, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekhontv।